আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির সমন্বয় সভা। প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির দ্বিতীয় দিন আজ। লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হওয়ায় বিভিন্ন মহলের উদ্বেগ। নির্বাচন সামনে রেখে সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থাপনার দাবি। ইশতেহারে প্রতিশ্রুতি চায় বিভিন্ন মহল। নতুন বাস্তবতায় গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দলগুলো। 13,500 কোটি টাকা বকেয়া নিয়ে বিরোধ মেটাতে সরকারকে সমঝোতার প্রস্তাব। 6 বছর মামলা চালিয়ে সালিশে সমাধান চায় দুই মোবাইল অপারেটর। খতিয়ে দেখছে বিটিআরসি। আন্তর্জাতিক আদালতে আবারও শুরু হচ্ছে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার শুনানি। সম্মান নিরাপত্তা নিয়ে জন্মভূমিতে ফিরে যাওয়ার আশায় রোহিঙ্গাদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে সশস্ত্র বাহিনী সহ 16 বিভাগ এবং সংস্থার সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা চলছে নির্বাচন কমিশনে। সকাল 9টায় নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে সমন্বয় সভা শুরু হয়। বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ডের মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক, পুলিশ মহাপরিদর্শক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক, ডিজিএফআই মহাপরিচালক উপস্থিত রয়েছেন। কমিশনার সানাউল্লাহ বলেন, সারা দেশে নির্বাচন নিয়ে যে সমন্বয় কমিটি করা হয়েছে সেখানে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। একই সঙ্গে ভোটে সহিংসতা ঠেকাতে আরও জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেয় ইসি। প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির দ্বিতীয় দিন আজ। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে আপিলের শুনানির দ্বিতীয় দিন আজকে 70টি আপিলের পক্ষে বা বিপক্ষে শুনানি নেবে নির্বাচন কমিশন। তারপরে কিন্তু তাৎক্ষণিক সিদ্ধান্ত দিয়ে দিবে যে কাদের মনোনয়নপত্র ফিরে পেল আর কাদটা বাতিল হচ্ছে, অর্থাৎ অবৈধ হিসেবে ঘোষণা করছে নির্বাচন কমিশন। যদিও এরপরে তাদের আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে, বিশেষ করে যাদের মনোনয়নপত্র বাতিল করবে নির্বাচন কমিশন, এরপরে তাদের শেষ পদক্ষেপ হিসেবে আদালতের দ্বারস্থ হতে পারবেন যে কোনো প্রার্থী। এর আগে আজকে সকাল 9টার সময় সমন্বয় সভা করে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় সভা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে এই আইনশৃঙ্খলা বাহিনীর মিটিং শুরু হয় এবং আমরা যতটুকু জেনেছি এখানে যে 16 জন আইনশৃঙ্খলা বাহিনীর যে 16টি যে সংস্থা ছিল সেই 16টি সংস্থার প্রতিনিধিরা এসেছিলেন বৈঠকে। 1 ঘন্টা বৈঠক চলে এবং নির্বাচন কমিশন বলছে যে এখনও অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি এবং বৈধ অস্ত্র যে জমা নেওয়ার বিষয়টি সেটিও নিশ্চিত হয়নি। এখনও মাঠে অবৈধ অস্ত্র আছে, গুলি বারুদ এইসব যেগুলো হারিয়ে গিয়েছিল যেগুলো সরকারি, সেগুলো এখনও পর্যন্ত উদ্ধার হয়নি। যার কারণে তারা নির্দেশ দিয়েছেন যে নির্বাচনের মাঠে যাতে করে কোনো ধরনের সহিংসতা না হয়, কোনো ধরনের অবৈধ অস্ত্রের ব্যবহার না হয় সেটির ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছেন। যদিও বারংবার তফসিলের আগে থেকে শুরু করে এবং তফসিলের পরেও একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক হয়েছে, কিন্তু তারা বলছে, কমিশন বলছে যে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে যে একটি সমন্বয় সেল গঠন করা হয়েছে সেখানে সমন্বয়হীনতা রয়েছে। মানে নির্বাচন কমিশনের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর যে সমন্বয়, সেই সমন্বয়হীনতায় কিছুটা ব্যাঘাত রয়েছে বলে মনে করছে কমিশন। যার কারণে কমিশন যেই ধরনের আসলে প্রতিরোধমূলক ব্যবস্থা চাচ্ছে সেটি এখনও তাদের হাতের নাগালে এসে পৌঁছায়নি। অর্থাৎ কমিশন নিজেও এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নয়, যার কারণে বারংবার তারা আইনশৃঙ্খলা বাহিনীকে ডাকছেন এবং তারা বলছেন যেন ভোটের পরিবেশ নির্বিঘ্নে থাকে, এই পরিবেশ যাতে ভোট পর্যন্ত কোনো রকম অস্থিতিশীল পরিস্থিতি যাতে করে সৃষ্টি না হয়, এই বিষয়গুলো নিয়ে বারংবার বলছেন। আজকেও ডেকেছিল নির্বাচন কমিশন এবং আজকেও তারা 1 ঘন্টা বৈঠক করেছে। এই ছিল এই মুহূর্তে নির্বাচন কমিশনের আমার কাছে সবশেষ তথ্য। আগারগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। নির্বাচন সামনে রেখে সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থাপনার দাবি উঠছে নানা মহলে। বিশেষত ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলো দলগুলোর ইশতেহারে সিন্ডিকেট মুক্ত বাজারের প্রতিশ্রুতি চায়। নতুন বাস্তবতায় রাজনৈতিক দলগুলোও গুরুত্ব দিচ্ছে এই বিষয়ে।
বিএনপি বলছে ভোক্তাদের অধিকার নিশ্চিতে নানা পরিকল্পনা থাকবে ইশতেহারে। যে কোনো পর্যায়ের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বলছে জামায়াত। অন্যদিকে সিন্ডিকেট ভাঙতে মাঝারি পর্যায়ের ব্যবসায়ীদের সুবিধা বাড়ানোর পরিকল্পনা এনসিপির। জেলে ভরলাম, জরিমানা করলাম, সেটা হয়তো করা সম্ভব, কিন্তু তাদের যে ক্রাইসিসটা হঠাৎ করে তৈরি হবে, আমাদের তো সেটা সইতে কষ্ট হবে। সিন্ডিকেট আছে, সিন্ডিকেট ভাঙবো বা কিছু এই ধরনের কথা তো বলিনি। শক্তিশালী বাজার সিন্ডিকেটের কাছে কর্তা ব্যক্তিদের এমন অসহায়ত্বের দৃশ্য চিরচেনা। ফলে বছরের পর বছর সাধারণের গলার কাটা দ্রব্যমূল্যের চড়া দাম। পেঁয়াজ, ডিম, তেল থেকে শুরু করে গ্যাস, সবকিছুতেই সাধারণের গলা চেপে ধরে মুনাফা করে সিন্ডিকেট। পরিবর্তিত পরিস্থিতিতে এবারে নির্বাচন সামনে রেখে জোরে সোরে দাবি উঠছে সিন্ডিকেট মুক্ত বাজার ব্যবস্থা নিশ্চিতের। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ নিয়ে ইশতেহারে দলগুলোর সুনির্দিষ্ট প্রস্তাবনা চায় ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো। গ্যাস সিলিন্ডারের দাম 700 থেকে 800 টাকা বাড়িয়ে দিয়েছে। এটা কিন্তু এই সিন্ডিকেট চক্র, এই দ্রব্যমূল্য নিয়ে যে ব্যবসায়িক সিন্ডিকেট, সেই বিষয়ে মানে আমাদের যে রাজনৈতিক দল নির্বাচনী স্তরে সুস্পষ্ট তাদের বক্তব্য চাই যে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে। এনসিপি বলছে মাঝারি ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিতে নজর দিতে চায় তারা। ইশতেহারেও থাকবে তার সুনির্দিষ্ট পরিকল্পনা। জায়ান্ট যারা ব্যবসায়ী হয়ে যান তারা বাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কারসাজি করার বেশি চেষ্টা করেন। ফলে এই মাঝারি এবং অন্যান্য যে ব্যবসায়ী যাদের আছে তাদেরকে অবশ্যই সিন্ডিকেট মুক্তভাবে তাদেরকে স্বাধীন ব্যবসা করার জায়গাটা তৈরি করতে হবে এবং সেটা এনসিপি অবশ্যই বিবেচনা করবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা জামায়াতের, মেয়াদ ভিত্তিক কার্যক্রমের পরিকল্পনা দলটির। আমাদের প্রথম বক্তব্যই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। নিত্য প্রয়োজনীয় জিনিস সহ জনগণের স্বস্তিদায়ক একটি জীবন যাপনের জন্য যে ধরনের সিদ্ধান্ত নেওয়া দরকার, আমাদের ম্যানিফেস্টোতে আমরা এই কথাগুলোকে নীতিগতভাবে আনছি। ভোক্তাদের স্বার্থ রক্ষায় নানা উদ্যোগ নেওয়ার পরিকল্পনা বিএনপিরও। রাষ্ট্র মেরামতের সবকিছু নিয়েই ইশতেহার প্রণয়নের কথা বলছে দলটি। আমার মনে হয় যে ইশতেহারে আসার আগেই আমরা যে কয়টা জিনিস নিয়ে জনগণের কাছে যাচ্ছি, 1 নম্বর হলো ফ্যামিলি কার্ড, 2 নম্বর হলো হেলথ কার্ড, এগুলোকে আমরা যদি পরিবর্তন করতে পারি তাহলে রাষ্ট্র মেরামতের এক ধাপ এগিয়ে যাব আমরা। তবে শুধু প্রতিশ্রুতি নয়, বরং তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগের কথা বলছেন ক্যাব সভাপতি। এই দল সরকার গঠন করবে, তারা যদি এই জায়গাটায় যদি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি এবং সেটা যদি বাস্তবায়ন না করতে পারে, তারা যদি আবার সেই আগের মতো জিম্মি দশায় পড়ে ব্যবসায়ীদের, তাহলে কিন্তু তারা অজনপ্রিয় হবে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের কয়েকদিনের মাথায় শুরু হবে পবিত্র রমজান। নতুন সরকার দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখবে এমন প্রত্যাশা সাধারণের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। অডিটে 13,500 কোটি টাকা বকেয়া নিয়ে চলা বিরোধ মেটাতে সরকারকে সমঝোতার প্রস্তাব দিয়েছে গ্রামীণফোন ও রবি। এই ইস্যুতে 6 বছর ধরে মামলা চালিয়ে অপারেটর দুটি এখন সালিশে সমাধান খুঁজছে। তারা বলছে এতে সময়, সম্পদ ও পারস্পরিক স্বার্থ বজায় থাকবে। সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির বিষয়টি খতিয়ে দেখছে বিটিআরসিও। শুভ খানের রিপোর্ট। আর্থিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে 2016 সালে গ্রামীণফোন ও রবিতে অডিট বা নিরীক্ষা করে বিটিআরসি, যেখানে 1996 সাল থেকে 2014 সাল পর্যন্ত তরঙ্গের মূল্য পরিশোধ, লাইসেন্স ফি, করভ্যাট সহ বিভিন্ন বিষয়ে নিরীক্ষা হয়। ওই নিরীক্ষার পর গ্রামীণফোনের কাছে 12,580 কোটি টাকা এবং রবির কাছে 867 কোটি 23 লাখ টাকা পাওনা বাবদ দাবি করে বিটিআরসি। এই দাবি নিয়ে আপত্তি থাকলেও গ্রামীণফোন 2000 কোটি টাকার বেশি এবং রবি পরিশোধ করেছে 138 কোটি টাকা। এর মধ্যে 2019 সালে বিটিআরসির পাওনা দাবির বিপরীতে আদালতে পৃথক মামলাও করে অপারেটর দুটি। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর বকেয়া পাওনার বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তির অনুরোধ জানিয়ে বিটিআরসিকে চিঠি দিয়েছে গ্রামীণফোন ও রবি। চিঠিতে গ্রামীণফোন বলেছে নিরীক্ষা দাবির টাকা নিয়ে 6 বছর ধরে মামলা চলছে। দীর্ঘ সময়, প্রক্রিয়া এবং কারিগরি জটিলতা বিবেচনায় তারা এখন বিষয়টি সালিশি পদ্ধতিতে নিষ্পত্তি চায়। পারস্পরিক স্বার্থ বজায় রাখতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রবি। যেভাবে অডিটটা করা হয়েছিল সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে।
সুতরাং আরবিট্রেশনে যদি এটা একটা অ্যামিকেবলি সেটেল হয়, উই ওয়েলকাম দ্যাট। যেটাই সলিউশন আসুক, যেহেতু এটা লিগালি সাপোর্টেড, বোথ দ্য পার্টি উইল বি এবল টু স্ট্যান্ড অন দিস। একসময় বিরোধ নিষ্পত্তি নিয়ে কোনো ধরনের আলোচনায় যেতে না চাইলেও বর্তমানে সালিশের মাধ্যমে সমাধান করার বিষয়টি খতিয়ে দেখছে বিটিআরসি। টেলিকম ইন্ডাস্ট্রির 93-94% রেভিনিউ আসে হচ্ছে মোবাইল অপারেটরদের কাছ থেকে। সো ওনাদের একটা ডিসপিউট এইভাবে হুট করে আরবিট্রেশনে যাওয়ার আগে আইনগত ভিত্তি, সুবিধা অসুবিধা সরকারের সাথে আলোচনা করব, তারপরে সিদ্ধান্ত নেব আমরা। বর্তমানে দেশের 8.5 কোটি গ্রাহককে মোবাইলে সেবা দিচ্ছে গ্রামীণফোন, আর রবির গ্রাহক সংখ্যা 5,75,00,000। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে আবার শুরু হচ্ছে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যার মামলার শুনানি। 12 জানুয়ারি থেকে শুরু হওয়া 2 সপ্তাহ ব্যাপী এই শুনানিতে ন্যায় বিচারের পাশাপাশি নিজ জন্মভূমিতে সম্মান ও নিরাপত্তা নিয়ে ফিরে যাওয়ার আশায় তাকিয়ে আছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা। তাদের প্রত্যাশা পূর্ণ নাগরিকত্ব ও নিরাপত্তার নিশ্চয়তা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার 3 নম্বর রোহিঙ্গা ক্যাম্প। রাস্তার পাশে একটি চায়ের দোকানে বসে মোবাইল ফোনের স্ক্রিনে চোখ গেঁথে রেখেছেন কয়েকজন রোহিঙ্গা। মোবাইলে ভেসে উঠছে একটি খবর, মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা গণহত্যা মামলার শুনানি শুরু হচ্ছে আন্তর্জাতিক আদালতে। ইউটিউব, তাই গুগল, তাই ফেসবুকের মাঝে আগাগোড়া বিভিন্ন ধরনের সাথে মিডিয়া করে, তাই বিভিন্ন শুধু এনায়েতুল্লাহ নন, উখিয়া ও টেকনাফের প্রতিটি আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের দৃষ্টি এখন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজের দিকে। মানে আইসিজি কেসর আইসিজি কুড়োর আদালতর দ্বারা আসামত গরির ফুরা রোহিঙ্গা কমিউনিটি সাইরি মানে আর কোনো কথা আর কি ভাইম বলি। মিয়ানমারের বিরুদ্ধে এই মামলাকে দেখা হচ্ছে ঐতিহাসিক হিসেবে। প্রায় 1 দশকের মধ্যে আইসিজেতে এটি প্রথম গণহত্যা মামলা, যার শুনানি হচ্ছে গুণাগুণ বিচার এবং মেরিটের ভিত্তিতে। গাম্বিয়ার দায়ের করা এই মামলার শুনানি চলবে 2 সপ্তাহ। রোহিঙ্গা কমিউনিটির নেতারা বলছেন, গণহত্যায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে আর কোনো রাষ্ট্র এমন অপরাধ করতে সাহস পাবে না। আর রোহিঙ্গার ফুলফিল হক হিন আরা ইনশাআল্লাহ ব্যাক ফাইম বলি হে দূর ফুরা আশা আগিয়ে গই হাতিন। আর সম্ভাব্য ইতিবাচক রায় মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই মামলা সংক্রান্ত বিষয় রোহিঙ্গাদের পক্ষে একটি পজিটিভ সিদ্ধান্ত তারা জানাবেন। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে বসবাস করছে মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা 15 লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে নিজ বাসা থেকে উদ্ধার হয়েছে এক তরুণীর মরদেহ। স্বজনেরা বলছেন, হোটেলের কর্মচারী ঘটিয়ে থাকতে পারে এই ঘটনা। পুলিশ বলছে, সিসিটিভির ফুটেজ থেকে শনাক্ত করা গেছে সন্দেহভাজন ব্যক্তিকে। তাকে আটক করতে পারলেই উদ্ঘাটন হবে রহস্য। শনিবার বিকালে ছোট বোন নীলিকে বাসায় রেখে জিমে গিয়েছিলেন বড় বোন শোভা। পরে বাসায় ফিরে দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে নীলি। রাজধানীর দক্ষিণ বনশ্রীর 10তলা মার্কেটের পাশের একটি বাসায় ঘটে এ ঘটনা। পরিবারের অন্য সদস্যরা ছিলেন হবিগঞ্জে। মেয়ের হত্যাকাণ্ডের খবর পেয়ে ঢাকায় ছুটে আসেন তারা। আয়সা দেখে যে রক্তাক্ত অবস্থা, গলা কাটা, আমার রুমের ভিতরে গলা কাটটা থুইছে। সন্দেহ করে দেওয়ার হোটেলের লোকেরাই না বাড়ির ভিতরে থাকে। নীলি বড় বোনের দাবি, তাদের হোটেলের কর্মচারী মিলনী ঘটিয়েছে এই হত্যাকাণ্ড। দুপুরের দিকে বাসায় খাবার নিতে এসেছিল সে। আমি রেডি হচ্ছিলাম, তখন দেখি যে আমার বোন ওকে খাবার দিচ্ছিল আর কি। দেওয়ার পর আমিও ছিলাম, তখন স্টেপটা যাওয়ার জন্য আমি ওয়েট করতেছিলাম। ওর যখন বের হয়েছে, ওর পিস আমিও বের হচ্ছি, যাতে ও পাস হবে, তারপর আমি পাস হবো, তারপর আমার বোন গেট লক করবে, তারপর আমি চলে যাবো। মিলনীয় হবে, কারণ হচ্ছে যে সব স্টাফে ছুটি ছিল, শুধু এই স্টাফে ছিল আর কি। তো এই স্টাফে 2 বেলা এসে ভাত নিয়ে যেত আর কি। পুলিশ বলছে, শনাক্ত করা গেছে সন্দেহভাজন ব্যক্তিকে। তাকে গ্রেফতারের পরই জানা যাবে হত্যার মূল কারণ। পুলিশ গিয়ে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় আছে এবং তার গলায় কাটা জখম আছে। ধারালো কোনো অস্ত্র দিয়ে তাকে হয়তো জবাই করা হয়েছে। সিসি ফুটেজে দেখতে পাই যে একটি লোক ভিতরে ঢুকে এবং বেরোয়। পরে সেই লোকটিকে শনাক্ত করি, তাকে গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে। পরিবার জানায়, নীলি 8ম শ্রেণী পর্যন্ত পড়লেও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল তার পড়াশোনা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।
চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জামালকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় অস্ত্রধারীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। গুলিবিদ্ধ হন নাসির নামে আরেক যুবক। তারা এসেছেন, তারা প্রাথমিকভাবে মরদেহ আপনারা কেউ জানেন এখানে কি আছে? এখানে আমরা দেখছেন সময় সংবাদ। শৈত্যপ্রবাহে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ময়মনসিংহ বিভাগের বোরো বীজতলা। অনেক জায়গায় চারা পচে যাওয়ায় দিশেহারা কৃষক। এতে বোরো আবাদ ও উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে সংশয়। যদিও এখনো ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেনি কৃষি বিভাগ, তবে ক্ষতি বেশি হলে প্রণোদনা দেওয়ার বিষয়টি বিবেচনার কথা বলছে কর্তৃপক্ষ। গগন পণ্ডিতের ছবিতে উবায়দুল হকের রিপোর্ট। ভোরের আলো ফুটতেই চারপাশ ঢেকে যায় ঘন কুয়াশায়। তাপমাত্রা নেমে আসে স্বাভাবিকের চেয়েও অনেক নিচে। এই প্রতিকূল আবহাওয়ায় বোরো ধানের বীজতলায় দেখা দিয়েছে পচন। হলদে হয়ে যাচ্ছে চারাগাছ, ছত্রাকের আক্রমণ বাড়ায় শুকিয়ে মারা যাচ্ছে বীজতলা। আগাম ব্রি ধান ও ব্রি 28 প্রজাতির ধানের বীজতলার ক্ষতি তুলনামূলক কম হলেও হাইব্রিড ধানের বীজতলা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ময়মনসিংহের সব উপজেলাতেই। টানা শৈত্যপ্রবাহে বীজতলার এমন ক্ষতচিহ্ন দেখে তাই চিন্তার ভাঁজ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল চর রাধাকানাই এলাকার কৃষক গোলাম মোস্তফার কপালে। আমাদের এখন রোয়ার সময় হয়েছে, অথচ জ্বালা এখনো ওই মাটি থেকে অঙ্কন উপর দিকে ওঠে নাই। জ্বালা পচে মুচে সব নষ্ট হয়ে গেছে। সরকারের মাধ্যমে যদি কোনো সুযোগ সুবিধা আমাদের করে দিতেন, তাইলে আমরা বোরোর ফসলটা ঠিকমতো করা সম্ভব। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে ময়মনসিংহ বিভাগের 4 জেলায় বোরো বীজতলার লক্ষ্যমাত্রা 30,689 হেক্টর হলেও তৈরি হয়েছে 32,831 হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে বীজতলা বেশি তৈরি হওয়ায় এই ক্ষতি খুব একটা প্রভাব পড়বে না বলে দাবি কৃষি বিভাগের। আমাদের অর্জিত বীজতলা চাহিদা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আছে, সুতরাং কোনো সমস্যা হবে না। এবছর বিভাগের 4 জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,68,872 হেক্টর জমিতে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। সিরিয়ায় ইসলামিক স্টেটের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার বিষয়টি জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। 35টির বেশি লক্ষ্যবস্তুতে প্রায় 100 ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় বলে জানানো হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অপারেশন হক আই স্ট্রাইক নামের এই অভিযানে 20টিরও বেশি বিমান ব্যবহার করা হয়। তবে হামলার সঠিক অবস্থান এবং হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। যুদ্ধবিরতি ঘোষণার পরও আলেপ্পোতে সিরীয় বাহিনী ও এসডিএফ-এর পাল্টাপাল্টি হামলায় একদিনে অন্তত 6 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 70 জন। এর মধ্যেই শেখ মাকসুদ এলাকায় যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সিরীয় বাহিনী। সিরিয়ার আলেপ্পোর বিভিন্ন এলাকায় মঙ্গলবার থেকে চলছে সংঘর্ষ। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এসডিএফ-এর হামলায় হতাহত হয়েছেন শতাধিক মানুষ। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। যদিও বেসামরিক এলাকায় হামলার অভিযোগ অস্বীকার করেছে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ। স্থানীয় সময় শনিবার আলেপ্পোয় ড্রোন হামলা চালায় সংগঠনটি। একটি ড্রোন আলেপ্পোর গভর্নরেট ভবনে আঘাত হানে। সিরীয় সেনাবাহিনী বলছে, এসডিএফ ইরানি তৈরি ড্রোন ব্যবহার করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এসব হামলাকে সন্ত্রাসী তৎপরতা বলে আখ্যা দিয়েছে। এদিকে শেখ মাকসুদ এলাকায় সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দেয় সিরীয় বাহিনী। শনিবার বিকেল 3টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। সরকারি সূত্র বলছে, শেখ মাকসুদে বহু এসডিএফ যোদ্ধা আত্মসমর্পণ করেছে। তাদের বাসে করে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে তাবকা শহরে পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন বিশেষ দূত টম ব্যারাক সংঘর্ষ বন্ধের আহ্বান জানান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। এখনো আইসিসির কাছ থেকে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের চিঠির উত্তর পায়নি বিসিবি। মঙ্গলবারের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলার বিষয়েও আশাবাদী তিনি। ভারতের অন্য ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ খেলার কোনো প্রস্তাব পায়নি বিসিবি। এদিকে তামিমকে নিয়ে করা মন্তব্যের জন্য পরিচালক নাজমুল ইসলামকে কারণ দর্শাতে বলা হয়েছে। যে ভারতে খেলতে যেতে চাচ্ছেন না, দল পাঠাতে চাচ্ছেন না, দেশের মানুষ এটাতে অনেকে সমর্থন দিচ্ছে। যদি আমরা বলি মেজরিটি, এটা কি আপনাদেরকে সাহস দিচ্ছে একটু বেশি? ইয়েস, দিচ্ছে।
আমরা তো দেশের মানুষের জন্যই খেলি ক্রিকেট, এবং আমি আবারও বলছি এবং আগেও বলেছি, দেশ সবার আগে। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, বিসিবি অনড় নিজেদের সিদ্ধান্তে। বিসিবির চিঠি দেওয়ার 4 দিন পার হলেও এখনও তার উত্তর দেয়নি আইসিসি। অবশ্য দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্তের আশা বিসিবি সভাপতির। ভারতের অন্য ভেন্যুতে ম্যাচ খেলার যে খবর এসেছে সেটাও সত্য নয় বলে জানিয়েছেন বিসিবি বস। তবে এখনও তিনি আশাবাদী বিশ্বকাপে খেলবে বাংলাদেশ দল। আমরা এখনো কোনো রেসপন্স পাইনি। আমরা ওটা যতগুলো লিঙ্ক দরকার, অ্যাটাচমেন্ট বা যতগুলো ইনফরমেশন দেওয়ার সব আমরা দিয়ে দিয়েছি। তো আমরা ওয়েট করছি আইসিসি আমাদেরকে কি জানায়। আমাদের চিঠিটার সাথে সাথে কিন্তু আমরা যেই সিকিউরিটি জায়গাগুলো বলেছি, তারা আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টের সাথেও যোগাযোগ করেছে। তো বিভিন্ন ইনফরমেশন তারা টেবিলে নেওয়ার পরে আলোচনা করবে, সোম মঙ্গলবারের দিকে হয়তো আশা করছি। বাট আমাদের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ সময়টা চলে যাচ্ছে। তো আমরা খুব চিঠিটার অপেক্ষায় আছি যে কি রিপ্লাই আসে বা কি রিকোয়ারমেন্ট আসে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে নাজমুল ইসলামের করা মন্তব্য ভালোভাবে নেননি বুলবুল। বিসিবি পরিচালককে বলা হয়েছে কারণ দর্শাতে। যেহেতু তিনি তার ব্যক্তিগত ফেসবুক থেকে সেটা লিখেছে এবং তাকে আমরা বলেছি যে আপনি একটা রিজয়েন্টার দেন, তার উপরে আমার কাছে মনে হচ্ছে যে একজন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি, যেভাবে পারফরমেন্স করেছে, তাকে শুধু তাকে না, এই ব্যাপারটা হয়তো আমাদের লেখার আগে একটু চিন্তা করা উচিত ছিল, রেসপেক্ট করা উচিত ছিল আরও। তিনি নিজেও তো একজন ডিরেক্টর। তো আমাদের বোর্ড মিটিং আছে 24 তারিখে সম্ভবত, তখন আমরা ব্যাপারটা নিয়ে আরও খোলাখুলি আলোচনা করব। সিলেটে স্কুল ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এসব কথা বলেন বিসিবি সভাপতি। গভর্নমেন্টের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে উত্তাপ ছড়াচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে কিং আবদুল্লাহ সিটি স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচটি মাঠে গড়াবে আজ রাত 1টায়। নতুন বছরে এল ক্লাসিকো সামনে রেখে জয়ের লক্ষ্য দু দলের। এবারের ফাইনালের আগে বার্সার ফর্ম চোখ রাঙানি দিচ্ছে লস ব্লাঙ্কোসদের। চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে কাতালান ক্লাবটি। নিজেদের খেলা শেষ 8 ম্যাচের সবকটি জিতে উঠছে ফ্লিকের দল। আর শেষ 5 ম্যাচ জিতলেও খুব একটা স্বস্তিতে নেই রিয়াল। ইনজুরির কারণে রুডিগার, মেন্ডি, মিলিতাওদের পাবেন না কোচ। শঙ্কায় আছে কিলিয়ান এমবাপ্পেও। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ নবীর। এই সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।